হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা তোমাদের এর আগের ক্লাসটাতে তোমাদের ২ নম্বর ক্লাসটা আমরা করছিলাম তরঙ্গ চ্যাপ্টারটার। তো এই অংশটার মধ্যে আমরা মূলত ২ নম্বর ক্লাসের আলোকে যে কয়েকটা ম্যাথ ছিল, সেই কয়েকটা ম্যাথ দেখে ফেলবো আলাদাভাবে। আমরা হচ্ছে এক কাজ করব, আমরা নেক্সট টাইম আমরা যখন ক্লাসগুলো নিব, ক্লাসের মধ্যে আমি তোমার ম্যাথগুলো সলভ করাবো না, বরং ক্লাসের মধ্যে আমি থিওরিটুকু আলোচনা করব এবং ম্যাথের ক্লাসটা তার নিচেই তোমার দেয়া থাকবে এভাবে সেপারেটলি আমি একটা করে ম্যাথের ক্লাস নিয়ে নেব। কথা বুঝতে পারছো? তাহলে কি হবে, যারা তোমরা থিওরি শুধু পড়তে চাচ্ছ তারা থিওরি অংশটুকু পড়তে পারবা, ম্যাথটুকু স্কিপ করতে পারবা। আর যারা তোমরা ম্যাথটাও করতে যাচ্ছ তারা আমার সাথে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবা। এটাতে তোমাদের দুজনেরই লাভ হবে। ওকে, চলো আমরা এই ক্লাসে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যে বেসিকগুলো ছিল সেই ক্লাসের বেসিকের আলোকে আমরা তোমার বেশ কয়েকটা ম্যাথ করব। কথা বুঝছো? ওকে, খুব ভালো কথা। দেখো, আমি যদি তোমাদেরকে একটু ফর্মুলাগুলো রিক্যাপ করে দিই, হয়তোবা তোমাদের ফর্মুলাগুলো মনে আছে। দেখো, আমরা আমরা তোমার ২ টা ফর্মুলা শিখছিলাম। একটা ফর্মুলা ছিল এরকম যে আমার হচ্ছে তোমার কি বলতো? ল্যামডা ইকুয়ালস টু ভিটি। ল্যামডা ইকুয়ালস টু কি ছিল বলতো? ভিটি ছিল। আমরা এই একটা ফর্মুলা শিখছি এবং আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। দেখো, আমরা কিন্তু এই ২ টা ফর্মুলা শিখছিলাম এবং সেই সাথে দেখো আমি এখানে তোমাকে আরো একটা কথা বলছিলাম, হয়তোবা তোমাদের মনেও আছে। দেখো, আমি যদি তোমাদেরকে এই সমীকরণটা লিখে দেই, দেখো আমরা আরো একটা সমীকরণ শিখছিলাম যে সমীকরণটা দেখতে ছিল এরকম। যদি আমাদের কম্পাঙ্কর মানটা সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো v1 λ1 ইকুয়ালস টু কি লিখতে পারবো বলতো? v2 λ2, তাই না? এই জিনিসটা আমরা লিখতে পারতাম। ওকে, এই জিনিসটা আমরা কি করতে পারতাম? লিখতে পারতাম। আচ্ছা, খুব ভালো কথা। এবং দেখো, এখানে আমরা আরো একটা ফর্মুলা পড়ছিলাম লাস্ট ক্লাসে যে দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে 2π/λ ইনটু পথ পার্থক্য, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো, আচ্ছা, এখানে আমরা দুটো কন্ডিশন শিখবো, যে কন্ডিশন দুইটা আমাদেরকে পরবর্তীতে ম্যাথগুলা করতে সাহায্য করবে। আমরা সেরকম দুটো কন্ডিশন শিখবো। সেটা হচ্ছে, ওকে দেখো, আমার যদি মাধ্যম পরিবর্তন হয় কিন্তু উৎস সেম হয়, মাধ্যম পরিবর্তন কিন্তু উৎস যদি সেম হয়, মাধ্যম পরিবর্তন কিন্তু উৎস যদি সেম হয় তাহলে মাথায় রাখবা কম্পাঙ্ক আমার সেম হবে। কম্পাঙ্ক কি হবে বলতো? কম্পাঙ্ক আমার সেম হবে। ঠিক আছে, এফ দ্বারা কম্পাঙ্ককে নির্দেশ করা হয়, আমরা খুব ভালো করেই জানি। কম্পাঙ্ক আমার কি হবে বলতো? কম্পাঙ্ক আমার কিন্তু তোমার সেমই হবে। ঠিক আছে, আচ্ছা, এটা কি কখন হবে বলতো? মাধ্যম পরিবর্তন হয়েছে কিন্তু উৎস সেম, তাহলে আমার কম্পাঙ্ক কি হবে বলতো? সেম হবে। কিন্তু দেখো, মাধ্যম পরিবর্তন হয়েছে উৎস সেম, এই ক্ষেত্রে কম্পাঙ্কটা সেম হবে, কিন্তু তোমার মনে রাখতে হবে কিন্তু তোমার বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এরা কিন্তু তোমার কি হবে বলতো? পরিবর্তন হবে। এরা কিন্তু কি হবে বলতো? পরিবর্তন হবে। মনে থাকবে তো? এরা কি হবে বলতো? এরা কিন্তু তোমার পরিবর্তন হবে। ঠিক আছে, এরা কিন্তু কি হবে বলতো? পরিবর্তন হবে। তার মানে দেখো, তোমার কম্পাঙ্ক সেম থাকবে কিন্তু তোমার কি পরিবর্তন হবে বলতো? তোমার হচ্ছে বেগ এবং বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। মনে থাকবে তো নাকি? আচ্ছা, চলো এবার হচ্ছে আমরা তাহলে ম্যাথগুলো করতে পারি। দেখো, আমাদের ফার্স্ট ম্যাথ, এই ম্যাথের মধ্যে বলা হয়েছে কোনো একটি তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে বাতাস থেকে পানিতে প্রবেশ করছে। তার মানে দেখো, এখানে বলা হচ্ছে যে বাতাস একটা মাধ্যম, পানি আরেকটা মাধ্যম। তার মানে দেখো, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতেছে। তো বলা হলো যে তরঙ্গটির বাতাসের বেগ ৩৫০ মিটার পার সেকেন্ড এবং পানিতে বেগ ১৫০০ মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ২ মিটার হলে কম্পাঙ্ক কত? ঠিক আছে, এখানে তোমাকে কি বের করতে বলছে বলতো? এখানে তোমাকে মূলত কম্পাঙ্ক বের করতে বলছে। কি বের করতে বলছে বলতো? এখানে মূলত তোমাকে কম্পাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো, আমি যদি তোমাকে একটু মাধ্যম দুটোকে আঁকি তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। দেখো, দেখো একটু ভালো মতো করে চিন্তা করো, যে দেখো এই যে এখানে মনে করো আমার দুইটা মাধ্যম আছে, এটার ভিতরে আমার তোমার পানি আছে এবং পানির উপরে তোমার বায়ু আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার কি আছে বলতো? এই ক্ষেত্রে তোমার বায়ু আছে এবং ভিতরে কি আছে? ভিতরে তোমার পানি আছে। ঠিক আছে, পানি মাধ্যমের উপরে তোমার বায়ু মাধ্যমটা আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখো, এখানে তোমাকে বায়ু মাধ্যমের থেকে তরঙ্গটা কোথায় প্রবেশ করতেছে? বায়ু মাধ্যম থেকে তরঙ্গটা তোমার হচ্ছে পানিতে প্রবেশ করতেছে এবং দেখো তরঙ্গটার বেগ দেয়া আছে। আচ্ছা, দেখো তো, কোন একটি তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে, তার মানে বলো তো এখানে কম্পাঙ্কটা কি ফিক্সড না? তোমাকে এই কম্পাঙ্কটা বের করতে বলছে, যেটা কত কম্পাঙ্কের তরঙ্গ ছিল, তোমাকে এই কম্পাঙ্কটা বের করতে বলছে। দেখো, ফিক্সড কম্পাঙ্ক যদি ফিক্সড হয়ে যায় তাহলে তোমার এখানে কি বলতে পারবা? দেখো, বায়ুতে তোমার যে শব্দের বেগ, এই শব্দের বেগ কত বলো তো? বায়ুতে শব্দের বেগ হবে তোমার, বায়ুর জন্য দিলাম ভি এয়ার কত দেয়া আছে বলো তো? ৩৫০ মিটার পার সেকেন্ড, তাই না? ৩৫০ মিটার পার সেকেন্ড। দেখো, তোমার কম্পাঙ্ক সেম হলে আমরা জানি যে আমাদের তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কি হবে বলো তো? ভিন্ন হবে, তাই না? আচ্ছা, দেখো, তার মানে ভি এয়ার মানে কত? ৩৫০ মিটার পার সেকেন্ড। আবার দেখো, এখানে তোমাকে পানিতে বেগটাও দেয়া আছে। এই পানিতে বেগটা আমার কত দেয়া আছে বলো তো? ১৫০০ মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, এবং দেখো, এখানে তোমাকে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। দেখো, আমি তোমাকে তো আগেই বলছিলাম যে তোমার কম্পাঙ্ক যেহেতু সেম তাহলে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি ভিন্ন ভিন্ন হবে। তার মানে দেখো, বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম তোমার ল্যামডা
ইয়ার সমান সমান কত হবে বলো তো? দেখো ল্যামডা ইয়ার সমান সমান কিছু একটা হবে। আবার দেখো তোমার পানিতে যেই তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কি হবে বলো তো? ল্যামডা ওয়াটার। ঠিক আছে? তোমাকে বলা হচ্ছে যে এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত বলো তো? ২ মিটার। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে। সেই জিনিসটা একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো ল্যামডা ইয়ার মাইনাস ল্যামডা ওয়াটার এটা সমান সমান কত দেয়া আছে বলো তো? এটা সমান সমান ২ মিটার দেয়া আছে। ঠিক আছে? একদল বলবে যে ভাইয়া এটা ঠিক আছে। একদল বলবে এটা ভাইয়া ঠিক আছে। কিন্তু আরেক দল বলবে যে না ভাইয়া এটা ভুল আছে। কি ভুল আছে? দেখো আমি তো এটাও লিখতে পারি যে তোমার হচ্ছে ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার। তাহলে আমার ভুল কোথায়? দেখো তো ২ টাই হয় না, ২ টাই হয় না। তাহলে আমার ভুল কোথায়? এখানে তো তোমাকে বলে দিছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তো আমি কাকে থেকে মানে কার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কার তরঙ্গ দৈর্ঘ্যটা বাদ দিব এটা তো আমাকে এখানে বলে দেয়া নেই। তার মানে আমাকে বুঝতে হবে এখানে কোথাও একটা সমস্যা আছে। অবশ্যই আমাকে বুঝতে হবে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বড়। কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বড় এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। দেখো আমরা একটা জিনিস জানি। দেখো যখন কম্পাঙ্ক সেম হয় তখন দেখো আমরা একটা ফর্মুলা শিখছিলাম। তোমাদের মনে আছে? কম্পাঙ্ক সেম হলে আমাদের ফর্মুলাটা কি ছিল বলতো? কম্পাঙ্ক যখন সেম ছিল তখন আমরা দেখছিলাম যে তোমার v1 ল্যামডা 1 ইকুয়ালস টু কি হয় বলতো? v2 ল্যামডা 2 হয়। এখান থেকে তুমি একটা কাজ করতে পারবা। এখান থেকে তুমি কি বলতে পারবা বলো তো? এখান থেকে তুমি এই কথাটা লিখতে পারবা। দেখো এখান থেকে তুমি এইভাবে লিখতে পারবা যে v ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু কে। তারাও v ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু কি বলতো? কে। তারাও এই জিনিসটাকে তুমি মার্জ করে এভাবে লিখতে পারবা। এভাবে লিখতে পারবা। ঠিক আছে? তো আচ্ছা আমি এখানে ভুল লিখলাম। এখানে তোমার ইকুয়াল হবে অবশ্যই। দেখো বা এই জিনিসটাকে তুমি চাইলে ফর্মুলা থেকেও নিয়ে আসতে পারো। কোনো অসুবিধা নাই। দেখো আমি তোমাকে জিনিসটাকে একটু ভালো করে বুঝায় দেই। দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল দেখো তো আমরা এরকম একটা ফর্মুলা পড়ছি। কিরকম ফর্মুলা ভাইয়া? আমরা ফর্মুলা পড়ছি ল্যামডা ইকুয়ালস টু ভিটি। দেখো ল্যামডা ইকুয়ালস টু ভিটি, তাই না? আমরা এরকম একটা ফর্মুলা পড়ছি। আবার দেখো আমরা পড়ছি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? এই যে তোমার দ্বিতীয় যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার মধ্যে একটু লক্ষ্য করো তো আমি যদি ল্যামডাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু কি বলো তো? এফ। যদি আমার এফটা সেম হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে না? এটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? তখন আমি কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু আমি কনস্ট্যান্ট লিখতে পারবো যেহেতু আমার তোমার বেগ মানে তোমার হচ্ছে কম্পাঙ্কটা সমান মানে কনস্ট্যান্ট হয়ে গেছে বা ধ্রুবক হয়ে গেছে বা সমান হয়ে গেছে। তো আমি এই ক্ষেত্রে কি বলতে পারবো? এই ক্ষেত্রে আমি বলতে পারবো ভি সমানুপাতিক ল্যামডা, তাই না? এখান থেকে আমি বলতে পারবো কি বলতো? ভি সমানুপাতিক ল্যামডা। কি করলাম এটাকে আমি তোমার যদি এইভাবে লিখি তো তবুও কোনো অসুবিধা হবে না। যে এই পাশ থেকে তুমি লিখতে পারবা ভি ইকুয়ালস টু কি বলতো? কে ইন্টু ল্যামডা। তো এখান থেকে দেখো কে তুমি যদি উঠায় ফেলো তাহলে তোমার শুধু পড়ে থাকবে ল্যামডা। তাহলে তুমি লিখতে পারবা ভি সমানুপাতিক ল্যামডা। দেখো তাহলে তুমি কি লিখতে পারবা বলো তো? তুমি লিখতে পারবা ভি সমানুপাতিক ল্যামডা। দেখো ভি সমানুপাতিক সরি ভি সমানুপাতিক ল্যামডা। ঠিক আছে? এর মানে কি তোমার যত বেশি বেগ হবে তত বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে। যত বেশি বেগ হবে তত বেশি কি হবে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই যে একটা কনসেপ্ট শিখলাম না? এই কনসেপ্টটা দেখো আমি এখানে এখন কাজে লাগাইতে পারবো। কিভাবে? এখানে দেখো এখানে আমি কার মানে কোনটা বড়? আমার তোমার বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যটা বড় নাকি পানির তরঙ্গ দৈর্ঘ্যটা বড়? এটা কিন্তু এখন আমরা খুব সহজেই মেজারমেন্ট করতে পারবো। কিভাবে? দেখো আমরা খুব ভালো মতো করেই জানি যার বেগ বড় হবে তার তোমার ল্যামডার ভ্যালুটাও কি হবে বলো তো? বড় হবে। এখানে কার বেগ বড়? পানির বেগ বড়। তাহলে বলো তো এখানে কার ল্যামডা ভ্যালুটা বড় হবে? ডেফিনিটলি তোমার হচ্ছে ওয়াটারের ল্যামডার দৈর্ঘ্যটা তোমার বড় হবে। ঠিক আছে? ওয়াটারের ল্যামডার দৈর্ঘ্যটা তোমার অবশ্যই বড় হবে এবং কার থেকে বলো তো? এয়ারের থেকে, তাই না? তার মানে দেখো তো কোনটা তোমার সঠিক হবে? উপরেরটা কিন্তু তোমার হবে না। নিচেরটা বরং সঠিক হবে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো তোমার পার্থক্য বলতে পানি থেকে তোমার পানি তরঙ্গ দৈর্ঘ্য থেকে তোমার বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যর যে পার্থক্য আছে সেই পার্থক্যটা বোঝানো হয়েছিল। তার মানে দেখো ল্যামডা ওয়াটার মাইনাস কি বলতো? ল্যামডা এয়ার ইকুয়ালস টু কত বলতো? ইকুয়ালস টু হচ্ছে তোমার 2, তাই না? এতে পার্থক্য দেওয়া ছিল 2। আচ্ছা খুব ভালো কথা। এই জিনিসটাকে আমি এইভাবে রাখলাম। দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা? দেখো তো তুমি ফর্মুলা কি জানো? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা জানো না? এখান থেকে তোমার ল্যামডা ওয়াটার দেয়া আছে। তাহলে ল্যামডা ওয়াটারকে কি লিখতে পারবা? তোমার হচ্ছে ভি ওয়াটার ডিভাইডেড বাই কি বলতো? ভি ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এফ। এই এফ এর ভ্যালু তো তোমার সেম বলেই তো দিছে যে কম্পাঙ্কটা নির্দিষ্ট। তার মানে কম্পাঙ্কটা তো তোমার নির্দিষ্ট হবে। সেম ভাবে দেখো এয়ার এর জন্য লিখতে পারবা ভি এয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু 2। আচ্ছা এখানে এখন তুমি যদি মান বসা দাও দেখো ভি তোমার ওয়াটারের মান হচ্ছে 1500 ডিভাইডেড বাই এফ মাইনাস লিখতে পারবা কি বলতো? মাইনাস লিখতে পারবা তোমার 350 ডিভাইডেড বাই কত বলতো? এফ ইকুয়ালস টু কত বলতো? 2। এখান থেকে তুমি এফ এর ভ্যালুটা বের করতে পারবা না? ডেফিনেটলি বের করতে পারবা। চাইলে এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো এবং তোমার এই ভ্যালুটা কত আসবে বলতো? তুমি ডিরেক্ট এটাকে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। এটা আসবে তোমার 575 সেকেন্ড ইনভার্স অথবা এটাকে তুমি হার্টজও বলতে পারবা।
তাই না? হার্টজও বলতে পারবা। দেখো এটি হচ্ছে আমার অ্যান্সারটা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো আমাদের ১ম এবং ২য় লেকচারের আলোকে এই ধরনের ম্যাথগুলো কিন্তু আসতে পারে। বুঝা গেছে? বুঝা গেছে? ম্যাথগুলো একটু ভালো মতো করে চিন্তা করবা, তাহলেই আর দেখবা যে পরবর্তীতে প্যারা খাচ্ছ না। ম্যাথগুলো কিন্তু বেশ ইজি আছে। ঠিক আছে? আচ্ছা, এর পরের ম্যাথতে যাই। চলো, এর পরের ম্যাথতে যাই। দেখো এখানে বলা হচ্ছে তোমার বাতাসে দুটি শব্দ তরঙ্গ ৩৫০ মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। শব্দ দুটির কম্পাঙ্কের পার্থক্য ৫০০ হার্টজ হলে ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ৭ মাইক্রোমিটার হলে অপর তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। দেখো এখানে তোমার কি বলা হচ্ছে, বাতাসে দুটি শব্দ তরঙ্গ তোমার একই বেগে কিন্তু কি হচ্ছে বলতো, প্রবাহিত হচ্ছে। তার মানে দেখো তোমার ২ টা শব্দ তরঙ্গ আছে, কিন্তু ২ টা শব্দ তরঙ্গের কিন্তু তোমার বেগ সেম। দেখো ২ টা শব্দ তরঙ্গের কিন্তু তোমার ভি সেম। ঠিক আছে? ২ টা তরঙ্গ শব্দের কিন্তু তোমার ভি সেম। কোথায় বলতো? বাতাসে। কোন মাধ্যমে? বাতাসে। তার মানে বাতাস মাধ্যমে তোমার কি সেম বলতো? ভি কিন্তু তোমার সেম। ভি কিন্তু কি বলতো? ভি কিন্তু তোমার সেম, তাই না? দেখো এখানে বলে দিছে যে তোমার দুটি শব্দ তরঙ্গ তোমার কিন্তু একই বেগে প্রবাহিত হচ্ছে। একই বেগে কি হচ্ছে বলতো? প্রবাহিত হচ্ছে। আচ্ছা বলো তো, ভি যদি সেম হয় তাহলে কিন্তু তোমার বাকি ২ টা এলিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে দেখো আমার ফর্মুলা কি? আমার ফর্মুলা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমার দেখো কে সেম? আমার দেখো ভি সেম। আমার কে সেম বলতো? ভি সেম। ভি যদি সেম হয়, ভি যদি সেম হয় তাহলে অবশ্যই এই ২ টা উপাদান বা এই যে ২ টা আমার চলক আছে, এই ২ টা চলক কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ভি যদি তোমার হয়, সেম হয়, তাহলে তোমার বাকি যে ২ টো থাকবে সেই ২ টো তোমার চেঞ্জ হয়ে যাবে। তার মানে বলো তো এখানে কি কম্পাঙ্কটা সেম? না, এখানে কিন্তু কম্পাঙ্কটা সেম না। এখানে কিন্তু তোমার কম্পাঙ্কটা সেম না। বরং দেখো এখানে কম্পাঙ্ক ২ টার মধ্যে তোমার পার্থক্য দিয়ে দিছে। দেখো এখানে কম্পাঙ্ক ২ টার মধ্যে পার্থক্য দিয়ে দিছে। ওকে, তার মানে আমি এখান থেকে একটা কথা তো বলতেই পারতেছি। এখান থেকে আমি তো একটা কথা বলতেই পারতেছি, যেহেতু আমার ভি সেম, তাহলে আমি বলতে পারবো কি বলতো? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, না ভি ইকুয়ালস টু কি লিখতে পারবো? এফ ল্যামডা। এফ ল্যামডা এটা আমার ফর্মুলা। তো আমার যেহেতু ভি সেম, আমি তাহলে এখান থেকে বলতে পারবো যে তোমার, এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমি বলতে পারবো, দেখো আমি তোমার এটা পাশে লিখতেছি। দেখো একটু ভালো করে খেয়াল করো। এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে। ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে। তোমার দেখো ভি ইকুয়ালস টু আমি জানি এফ ল্যামডা। এখানে ভি সেম। কি সেম বলো তো? ভি সেম। তার মানে ভি কি বলো তো? ভি কনস্ট্যান্ট না? ভি যেহেতু তোমার সেম, তাহলে ভি ডেফিনিটলি কনস্ট্যান্ট হয়ে যাবে। ভি ডেফিনিটলি কি হবে বলো তো? ভি ডেফিনিটলি তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক? ঠিক আছে? এটা কি বলো তো? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে তুমি চাইলে কে দিয়েও লিখতে পারো। তাহলে তুমি লিখতে পারবা কে ইকুয়ালস টু এফ ল্যামডা। ঠিক আছে? কে ইকুয়ালস টু কি লিখতে পারবা বলো তো? এফ ল্যামডা লিখতে পারবা। তো এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারবা যে এফ সমানুপাতিক 1/λ, বা তোমার হচ্ছে কম্পাঙ্গের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে তোমার সম্পর্কটা, সেটা কিসের মতো বলতো? সেটা তোমার ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কের সাথে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক, সেটা কি বলতো? ব্যস্তানুপাতিক। মনে থাকে যাতে। এবং দেখো এখান থেকে তুমি জানো কি বলতো, কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলটা সবসময় তোমার কি হবে বলতো? ধ্রুব সংখ্যা হবে। কই লাইন থেকে বলতে পারতেছি এটা? এই যে তোমার এই লাইন থেকে আমি বলতে পারতেছি, কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল সবসময় কি হবে বলতো? একটা কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা হবে। মনে থাকবে তো নাকি? তাহলে এখানে যদি তোমার একটা তরঙ্গ না হয়, ২ টা তরঙ্গ হয়, তাহলে আমি কি লিখতে পারবো? f1 λ1 ইকুয়ালস টু কি বলতো? f2 λ2। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো এই জিনিসগুলো কিন্তু লেখা যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু কি করা যাবে বলতো? লেখা যাবে বা ইমপ্লিমেন্ট করা যাবে। কথা বুঝা গেছে না? কথা বুঝা গেছে না? ওকে। দেখো এখন আমাকে বুঝতে হবে যে এখানে কোনটা বড় কোনটা ছোট। দেখো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে যার হচ্ছে তোমার কম্পাঙ্ক বড় হবে, তার ডেফিনিটলি তোমার তরঙ্গ দৈর্ঘ্যকে ছোট হইতে হবে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, তার কিন্তু কম্পাঙ্কটা তোমার কি হবে বলতো? ছোট হবে। কথা বুঝতে পারছো? যার কম্পাঙ্কটা তোমার বড় হবে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হবে। আর যার কম্পাঙ্ক দৈর্ঘ্যটা ছোট হবে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হবে। তার মানে তরঙ্গর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের যে সম্পর্কটা, সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। মনে রাখিও। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি ম্যাথটাকে কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে আমি এখানে ম্যাথটাকে কিভাবে করতে পারি? দেখো এখানে আমার কি দেয়া আছে? এখানে আমার কি দেয়া আছে? এখানে আমার দেয়া আছে ভি তোমার সেম, ঠিক আছে? ভি তোমার সেম, আমি খুব ভালো মতো করে বুঝতে পারতেছি। এবং এখানে দেয়া আছে তোমার ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 7 মাইক্রোমিটার। দেখো এখানে কি দেয়া আছে বলতো? ক্ষুদ্রতম তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? আমি জানি না যে কোনটা ক্ষুদ্র কোনটা বড়। আমি এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। তো আমি এখানে কি লিখতে পারবো? যেহেতু ভি সেম হলে আমি লিখতে পারবো f1 λ1 ইকুয়ালস টু কি বলতো? f2 λ2, তাই না? আমি জিনিসটা লিখতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আমাকে বুঝতে হবে যে কোনটা বৃহত্তর এবং কোনটা ক্ষুদ্রতর। তো দেখো এখানে একটা কথা বলে দিছে যে তোমার ক্ষুদ্রতর তরঙ্গের দৈর্ঘ্য কত বলতো? 7 মাইক্রোমিটার। ঠিক আছে? এখানে তোমাকে কি বলে দিছে বলতো? এখানে তোমাকে বলে দিছে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার 7 মাইক্রোমিটার। আমি ধরলাম যে আমার λ2টা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। এই λ2 এর ভ্যালুটা আমি ধরে নিছি। তুমি λ1ও ধরতে পারতো, কোনো অসুবিধা নেই। λ2 এর ভ্যালুটা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম ভ্যালুটা। ঠিক আছে? এটি হচ্ছে আমার ক্ষুদ্রতম ভ্যালুটা। ঠিক আছে? তার মানে দেখো λ2 এর ভ্যালু কত বলতো? 7 মাইক্রো কি বলতো? মাইক্রোমিটার, তাই না? ওকে, খুব ভালো কথা।
কথা। এখন দেখো এখানে যে তোমার F2 টা আছে, F2 টা কি হবে? এটা তোমার বড় F2 হবে? দেখো এখানে তোমাকে বলছে দুটি কম্পাঙ্কের পার্থক্য। তোমার কম্পাঙ্কের পার্থক্য এটা হতে পারে F1 মাইনাস F2 অথবা হইতে পারে কি বলতো F2 মাইনাস F1। কোনটা হবে এটা আমাকে বুঝে করতে হবে। ঠিক আছে? কোনটা হবে এটা আমাকে বুঝে করতে হবে। তো আমি এখানে দেখতে পারতেছি যে এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে এখানে দেখো আমাদের λ2 বা তোমার ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা দেয়া আছে। তাহলে বলো তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার কম্পাঙ্কের সমীকরণটা কি দেখলাম বা তোমার সম্পর্কটা কি দেখলাম? যে আমরা দেখলাম যে কম্পাঙ্ক হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তার মানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা যদি তোমার মিনিমাম হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা যদি তোমার মিনিমাম হয় তাহলে ডেফিনিটলি তোমার তো এই যে তোমার কম্পাঙ্কটা কি হবে বলো তো? ম্যাক্সিমাম হবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া এরা ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, তাই না? তার মানে দেখো এখানে যে F2 আছে, F2 টা কি হবে বলো তো? আমি দেখতেছি যে আমার λ2 টাকে কি বলা হচ্ছে? λ2 টাকে আমার বলা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। λ2 কে আমার বলা হচ্ছে ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো তো F2 টা কি হবে? এটা অবশ্যই তোমার ম্যাক্সিমাম হবে বা এই মানটা কি হবে? এই মানটা তোমার ম্যাক্সিমাম হবে। কারণ দেখো এর সাথে ক্ষুদ্রতমটা গুণ হইছে। আবার দেখো তাহলে তোমার F1 টা কি হবে? এটা হবে তোমার মিনিমাম। এটা কি হবে বলো তো? এটা হবে তোমার মিনিমাম। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, তার মানে দেখো তো এখান থেকে কে বড়? এখান থেকে ডেফিনিটলি তোমার F2 বড় কার থেকে? F2 বড় তোমার F1 এর থেকে। কে বড় বলো তো? F2 বড় F1 এর থেকে। তাহলে কোনটা হবে? তাহলে তোমার নিচেরটা হবে। উপরেরটা কি হবে? উপরেরটা কিন্তু হবে না। উপরেরটা কিন্তু হবে না। অবশ্যই সম্পর্কটা মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কের যে সম্পর্ক সেটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে আমার ফর্মুলাটা কি হবে বলো তো? ফর্মুলাটা হবে হচ্ছে আমার তোমার F2 মাইনাস F1 ইকুয়ালস টু দেখো তো এখানে কত দেয়া আছে, এখানে কত দেয়া আছে। এই দুটো কম্পাঙ্কের পার্থক্য কত দেয়া আছে? 500 এই দুটো কম্পাঙ্কের পার্থক্য দেয়া আছে তোমার 500। তো এখান থেকে আমি কি লিখতে পারবো? আমার ফর্মুলা কি? V ইকুয়ালস টু F ল্যামডা। এখান থেকে আমি F সমান কি লিখতে পারবো? V ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? তো এখান থেকে আমি লিখতে পারবো V2 ডিভাইডেড বাই ল্যামডা 2 মাইনাস কি লিখতে পারবো বলো তো? V1 ডিভাইডেড বাই ল্যামডা 1 ইকুয়ালস টু কত বলো তো? 500, তাই না? 500। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন এখান থেকে দেখো তো V2 আর V1, V গুলো তো কনস্ট্যান্ট, তাই না? সবগুলোর জন্য V গুলো তো কনস্ট্যান্ট। এইজন্য আমি শুধু V লিখলাম। দেখো এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি? দেখো উপরে V হচ্ছে আমার কত বলো তো? উপরে V হচ্ছে আমার সম্ভবত 350 মিটার পার সেকেন্ড এবং দেখো λ2 মানে হচ্ছে তোমার ল্যামডা মিনিমাম মানটা যেটা কিনা তোমার কত বলো তো? 7 মাইক্রোমিটার। মাইক্রোমিটার থেকে মিটারে গেলে আমাকে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করলে আমার এটা কিন্তু তোমার মিটারে চলে আসবে। মাইনাস V এখানে কত? 350 ডিভাইডেড বাই λ1 আমাকে তো এই λ1 টা বের করতে হবে। ইকুয়ালস টু কত বলো তো? 500। দেখো আমরা কিন্তু এখান থেকে কি বের করব বলো তো? এখান থেকে আমরা তোমার মূলত λ1 টা বের করব। ঠিক আছে? এখন দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি? ওকে, চলো আমি তোমাকে এটাকে ক্যালকুলেটরে করানো শিখাই দেই। ক্যালকুলেটরেও কিন্তু এই জিনিসটা করা যায়। ঠিক আছে? ক্যালকুলেটরেও কিন্তু এই জিনিসটা ডিরেক্টলি তুলে করা যায়। তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করতেছো তাদেরকে আমি রিকমেন্ড করব এটাকে হাতে সলভ না করে ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করবা। দেখো কিভাবে সলভ করতে হবে আমি তোমাকে বলে দিই। ক্যালকুলেটরটা ওপেন করার পর আমি দেখো এই যে পুরো অংশটা তুলবো। কোন পুরো অংশটা? দেখো দেখলে বুঝতে পারবা। দেখো 350 ডিভাইডেড বাই কত বলো তো? 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 গেল। এত থেকে মাইনাস কি বলতো? এত থেকে মাইনাস হচ্ছে তোমার 350 ডিভাইডেড বাই কত বলতো? এক্স ধরে নাও, λ1টাকে এক্স ধরে নাও, ইকুয়াল টু যে মানটা বের করতে যাচ্ছ সেটাকে এক্স ধরে নাও, ইকুয়াল টু কত দেওয়া আছে? 500 দেওয়া আছে। ঠিক আছে? এবার তুমি শিফট টিপে ক্যালকুলেশন বাটনটা প্রেস করে এখানে তোমাকে বলবে এক্স এর একটা মান বসাইতে। এই মানটাকে তুমি 10 দিয়ে ইকুয়াল প্রেস করবা। ইকুয়াল প্রেস করলে তোমাকে এক্স এর একটা মান বের করে দিবে। এক্স এর মানটাই হবে তোমার ল্যামডার মান। কথা বুঝতে পারছো? এক্স এর মানটা কি বলতো? এক্স এর মানটাই তোমার ল্যামডার মান। দেখো এখানে তুমি যে মানটা পাইছো এটা কি বলতো? এটা তোমার এক্স এর মান। এই এক্স এর মানটাই হচ্ছে তোমার ল্যামডার মান। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? তার মানে দেখো এখান থেকে তুমি ল্যামডা 1 এর মান কত পেলা? এখান থেকে তুমি λ1 এর মান কত পেলা? λ1 এর মান পেলা 7.0000 সম্ভবত 4টা 0 ইন্টু 7 এত কি বলতো? ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত মিটার, তাই না? এটাকে তুমি যদি আবার মাইক্রোমিটারে নিয়ে যাও তাহলে হবে কি বলতো? 7.007 এত মাইক্রোমিটার। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? এখন বলো ম্যাথগুলো কি কঠিন ছিল? না, তোমার কিন্তু প্রথম সূত্রগুলো থেকে এই ধরনের ম্যাথগুলোই আসবে এবং দেখো আমরা কিন্তু এই ধরনের ম্যাথগুলো করে ফেললাম। ঠিক আছে? এই দুটো ম্যাথ যদি ভালো করে বুঝে থাকো তাহলে আর কোনো ম্যাথে প্রবলেম হবে না। এই দুটো ম্যাথ করলেই এনাফ। আর হচ্ছে দেখো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমার এর পরবর্তী অংশগুলো থেকে শুরু করব। বিশেষ করে অগ্রগামী তরঙ্গতে আমরা একটু ফোকাস করব নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো নেক্সট ক্লাস থেকে তোমাদের অগ্রগামী তরঙ্গ আরও বেশ কিছু টপিক আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।